আমরা কিন্তু এখন এই দেশটা কিন্তু এখন মহা সংকটে পড়ে গেছে। অনেকে বলবেন যে ডক্টর ইউনূস কি সিংহ হয়ে গেল, এত ক্ষমতা তার? ভাই, ডক্টর ইউনূস ছিল একজন পাপেট, একটা পাপেট। হামিদ কারজাই ছিল পাপেট আফগানিস্তানের। তাহলে আপনার বুঝতে হবে যে ডক্টর ইউনূস কার লোক। উনি যদি একটা ইন্টারিম গভর্নমেন্টে আসার পরে ওনার যদি ইচ্ছেই থাকতো এটা যে নির্বাচন দিয়ে চলে যাব, তাহলে অতীতে কয়েকবার তত্ত্বাবধায়ক সরকার আসছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসছে, সেনাবাহিনী নিজে ক্ষমতা নিয়ে নিছিল 11-11-এ, তারাও চলে গেছে। কিভাবে দেখছেন আপনারা? কিন্তু বুঝতে হবে যে ডক্টর ইউনূসটা কে, কার লোক, যিনি সেনাবাহিনীকে আমল দেয় না, পাত্তা দেয় না। সেনাবাহিনী প্রধান বলছিল যে 18 মাস মধ্যে নির্বাচন হবে, উনি তুড়ি মেরে উড়াই দিচ্ছে। উনি বলছেন না, এটা সেনাবাহিনী প্রধান বলবে কেন, এটা আমরা বলবো, সরকার বলবে। এখনো সে ওর কথার উপরে কিন্তু আছে, সেনাবাহিনী প্রধান তার কথাই আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, আর উনি কিন্তু ওনার কথার উপরে আছে। উনি নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই, উনি বলছে ডিসেম্বর থেকে আগামী 2025 জুনের মধ্যে নির্বাচন হবে, কোন ডেট নেই। কিন্তু এই যে এখন জুন মাস শুরুই হয় নাই, জুন মাসে বাংলাদেশে জলোচ্ছ্বাস, বৃষ্টি, ঝড়, তুফান, এটা স্বাভাবিক, এটা ন্যাচারালভাবে প্রকৃতিগতভাবে থাকবে। এই যে এখন চলছে, এই সময় নির্বাচন সম্ভব হবে না। তখন বলবে যেন জুন মাসে তো হলো বৃষ্টি, আগামী শীতে নির্বাচন। এটা আমরা ধারণা করতেছি, সবাই ধারণা করতেছে। এবার কাজের কথায় আসেন। এবার কাজের কথা হলো কি, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে উনার, খুব সংক্ষেপে বলি, উনি কাউকে কেয়ার না করে উনি 606 কোটি টাকা মাপ করাইছে, শ্রমিকরা তার নামে 100-200 মামলা দিয়ে ছেড়েছিল, সেগুলো উঠাইছেন। উনি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন। উনি গ্রামীণ ব্যাংকের 2029 সাল পর্যন্ত সুদ মাপ করাইছেন। গ্রামীণ ব্যাংক আগে ওই শুধু গ্রামে করতো, এখন শহরেও করতে পারবে। তারপরে উনি ওনার ভাইকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় করছেন। উনি আবার ওই যে স্টারলিংকের ব্যবসা নিয়ে আসছেন, এটা গ্রামীণ ব্যাংক ইয়ারই দিছে, এই গ্রামীণ তার প্রতিষ্ঠান যে গ্রামীণই দিছে। আবার গ্রামীণ ব্যাংকের যে শেয়ার সরকারের ছিল, এগুলোকে উনি সরাইয়া আবার ওই গ্রামীণ সরকারের যে শেয়ার ছিল এগুলো দিয়ে দিচ্ছে গ্রামীণ ব্যাংকে। যে গ্রামীণ ব্যাংকে একচ্ছত্র তার ক্ষমতা করছে, এখন ওখানে কর্তৃত্ব স্থাপিত করেছেন। মানে এখন আর ওখানে সরকারের কোনো কিছু করার নাই গ্রামীণ ব্যাংকে। যাক, এগুলো তো উনি যান নেওয়ার নিক, সেটা আছে। আরো কাউরে কেয়ার না করে উনি কি কেয়ার করতেছে যে এগুলো আমি ক্ষমতার চেয়ারে বসে করতেছি, আমি 2 দিন পরে ক্ষমতা থেকে চলে গেলে তো আমারও বিচার হইতে পারে, এগুলো কিন্তু কেয়ার করতেছে না উনি। 1 আর 2, উনি যদি ফ্রেশ মনে জনগণ যাকে চাবে একটা নির্বাচন করে দিয়ে তার হাতে দিয়ে চলে যাবে, তাহলে তো এত কাহিনী হতো না। বহুত কাহিনী এখানে সৃষ্টি হয়ে গেছে, তাতে এখন সবাই বুঝে গেছে, বিশ্ববাসী বুঝে গেছে, এবং উনি আস্তে আস্তে এখন ওনার অবস্থানটা পরিষ্কার করতেছে। যেমন দেখেন, এগুলো কাজ তো তার না। কোনটা? একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ, সেখানে এখন বাঙালিরা যাইতে পারতেছে না। উনি আসার পর থেকে ওখানে কি হইতেছে কেউ বলতেও পারে না। শাহপরীর দ্বীপে যাইতে পারেন আপনারা? পারেন না। সেন্ট মার্টিনও যাইতে পারি না আমরা। তারপরে রোহিঙ্গা, যে 12-14 লাখ রোহিঙ্গা আছে, এর ভারী তো আমরা গ্রহণ করতে পারতেছি না, বহন করতে পারতেছি না। আমরা চাইতেছি যে আমাদের দেশের সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পরিবেশগতভাবে সবভাবেই এদেরকে ফিরিয়ে দিতে হবে। উনি
জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে কি কথাবার্তা বলার পরে আরো 2 লাখ রোহিঙ্গা ঢুকে গেছে কয়দিনের মধ্যে বাংলাদেশে ঢুকছে। আচ্ছা, তারপরে করিডোর আরাকানে বাংলাদেশ, এটা সবাই জানেন, যে সংক্ষেপে বলি, উনি করিডোর দিবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। করিডোর কি? মানবিক করিডোর, যে আরাকানে যে সমস্ত যুদ্ধ বিধ্বস্ত শিশু নারীরা আছে তাদেরকে সাহায্য দিব। কিন্তু এই করিডোরটা চাইতেছিল আমেরিকা, এখান দিয়ে অস্ত্র সৈন্য গোলা বারুদ সব পাঠাবে তারা ওখানে, কারণ এই দক্ষিণ এশিয়ায় আমেরিকার কর্তৃত্ব নাই, সেই কর্তৃত্ব বহাল করার জন্য মোটামুটি একটা যুদ্ধ। এই যে মায়ানমার সরকার তো ওই দেশের, আমাদের দেশের রাষ্ট্রদূতকে বিদায়ী করে দিছে এবং এই সরকারকে থ্রেট করে চিঠি দিছে যে এগুলো করলে আমরা ছাড় দিব না। বন্দর, সে বন্দরও বলতেছে যে এটা আমেরিকাকে দিতে হবে, কারণ তারা অনেক ভালো চালায়। তাহলে বন্দর, করিডোর, রোহিঙ্গা, সেন্ট মার্টিন, আরে ভাই এগুলো তো তার কাজ না। এগুলো কি তার কাজ? তাহলে এবার বুঝেন যে উনি কার লোক আর কাকে দিতেছে এগুলো সবই তো যেতেছে আমেরিকার হাতে। তাহলে সে হামিদ কারজাই না, আমেরিকার পাপেট না? জনগণ তাকে দায়িত্ব দিচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে উনি চলে যাবে। কিন্তু উনি করতেছে কি? আউলে ঝাউলে বাজিয়ে ফেলছে চারিদিকে। উনি নির্বাচনের কথা বলতেই তো পারবেন না, ছাড়িয়ে দে মা কান্দে বাঁচি। অলরেডি আমেরিকার সৈন্য কক্সবাজারে, কেউ জানি না আমরা বাংলাদেশে উদিত হয়েছে। 50,000 সামরিক বাহিনীর পোশাক উদ্ধার হয়েছে। 50,000 সামরিক বাহিনীর পোশাক উদ্ধার হয়েছে। সবাই বলতেছে এগুলা আরকান আর্মির পোশাক। এগুলা কোন পত্রিকায় নিউজ আছে? নাই। শেষে উনি গতকালকে জাপান সফরে যে উনি একটা সত্য কথা বলে ফেলছে। উনি সত্য কথাটা হলে উনি বলছে যে ওখানে আন্তর্জাতিক মিডিয়ার সামনে বলছে যে একটা দল নির্বাচন চায়। তার মানে বিএনপিকে ই করছে যে ওনারা নির্বাচন চায়, একটা দল নির্বাচন চায়। আর 2টা দল তো নিবন্ধনই নাই, জামাত আর এনসিপি নিবন্ধন নাই, আর বিএনপি নির্বাচন চায়। তাহলে কি বুঝলেন ওনার কথায়, পলিসিটা? যে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই, বাংলাদেশে এই বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নাই, এনসিপি জামাত তো নিষিদ্ধ, একটা দল নির্বাচন চাইছে। কেসটাকে অনেক হালকা করে ফেলছে, নির্বাচন উনি দিবে না। আন্তর্জাতিক মিডিয়ার সামনে এরকম ডাহা মিছা কথা উনি কি কোনো উদ্দেশ্য ছাড়া বলছে? ভাই, বাংলাদেশে এটা কোন পলিসি যে ক্ষুদ্র লোন দিয়া এদেশের একেবারে ভিক্ষুক শ্রেণীর লোক, দরিদ্র মানুষগুলোকে লুণ্ঠন করে নোবেল জয় করা, এবং এখন পর্যন্ত তাদেরকে বুঝাইতে সক্ষম যে এটা খুব একটা ভালো প্রজেক্ট। বাংলাদেশের এই গরিব মেহনতি মানুষ, একেবারে ভিক্ষুক, একেবারে গরিব, খেটে খাওয়া মানুষগুলা, নারীরা, নিঃস্ব যারা, এদেরকে এই ক্ষুদ্র ঋণের বেড়া জালে আরো একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং মাকড়সার জালের মতো এদেরকে এমনভাবে পেঁচিয়ে ফেলা হয়েছে, ইচ্ছা করলে কেউ এখান থেকে বের হইতে পারতেছে না। মানে 1 লাখ টাকা ঋণ নিয়ে রাখছে, 70,000 টাকা পর্যন্ত শোধ করছে। 70,000 না, শোধ তো করতেই আছে। ধরে 1 লাখ ঋণ নিচে 2 লাখ দিছে, তারপরও শোধ হয় নাই, আরো 30-40,000 টাকা বাকি আছে। তখন এই ব্যাংক যে আবার তাকে ঋণ দিতেছে, এই তুমি ঋণ নেওয়ার ওই ডিকাইটে রাখতেছে আগের দিয়ে, কিন্তু বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সেই একেবারে নিষ্পেষিত মানুষের কে এভাবে লুণ্ঠন করে বিশ্বকে বুঝানো দিয়ে আবার নোবেল নেওয়া,
এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, একদিন বুঝে আসবে যখন তাদের যে এটা তো হায় হায় গরিব মারার ফাঁদ, ততদিনে তো সব শেষ। এখন এটা বাংলাদেশটা এখন আন্তর্জাতিক খেলাধুলার মাঠ, আন্তর্জাতিক শক্তি যুদ্ধবাদ যারা সাম্রাজ্যবাদ তাদের খেলাধুলার মাঠ, আর উনি তাদের প্রতিনিধি। এখন জানি না এই জাতি এনার হাত থেকে কখন মুক্তি পাবে, সেই আশায় থাকলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। লাল সালাম।